মুভির শুরুতেই আমরা দেখি এক রহস্যময় বৃদ্ধ দেয়াল থেকে দুটি শিং নামিয়ে সরাসরি নিজের মাথায় লাগিয়ে ফেলে। শিংগুলো মাথায় যুক্ত হওয়ার সাথে সাথেই সেগুলো বড় হতে শুরু করে। এরপর বৃদ্ধটি এমন এক বিপজ্জনক ক্ষমতা লাভ করে যার মাধ্যমে সে মুহূর্তের মধ্যেই মানুষকে বরফ করে ফেলতে পারে, এমনকি তাদের স্নায়ু পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারে। তার এই হিমায়িত করার ক্ষমতা এতটাই বিপজ্জনক যে হঠাৎ সারা বিশ্বে সবকিছু বরফ হয়ে যেতে থাকে। এরপর আমরা দেখি স্পেংলাং পরিবারকে। তারা তাদের বিশেষ গাড়ি নিয়ে প্রতিদিন রাস্তাঘাটে ভূত শিকার করতে বের হয়। হঠাৎ একদিন রাস্তার মাঝখানে ম্যানহোলের ঢাকনা বাতাসে উড়ে যায়। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কোনো ভয়ঙ্কর জিনিস বেরিয়ে আসার চেষ্টা করছে। পরিবারের কনিষ্ঠ সদস্য ফিবি সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি সাধারণ কোনো ভূত নয়, বরং এটি একটি ফ্যান্ডম ড্রাগন। ফিবির কথা শেষ হতে না হতেই ড্রাগনটি অন্য একটা ম্যানহোল থেকে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই রাগান্বিত হয়ে তাদের গাড়ির দিকে ধেয়ে আসে। ফিবি ড্রাগনটিকে ধরার জন্য গাড়ির ইনজেকশন সিস্টেম চালু করে, যার ফলে তার সিটটি বাতাসে উড়ে যায়। সে তার বিশেষ বন্দুক দিয়ে মাঝ আকাশে ড্রাগনটির লেজে আগুন ধরিয়ে ফেলে। তখন তার বড় ভাই ট্রেভার তার রিমোট কন্ট্রোল গোস্ট কার বের করে ড্রাগনটিকে একটা গোস্ট ক্যাচার বক্সে বন্দি করার চেষ্টা করে, কিন্তু ড্রাগনটি চতুরতার সাথে আকাশে উড়ে গিয়ে তাদের হাত থেকে বেঁচে যায়। শেষ পর্যন্ত তার মা নিজেই হাল ধরেন। তিনি বাতাসে একটি ড্রোন গোস্ট বক্স ছুঁড়ে মারেন। এরপর ড্রাগনটির পথ আটকিয়ে এক পলকের মধ্যে সেটিকে বক্সের ভেতরে টেনে নেয়। ভূত ধরা পড়লেও বাবার মনোযোগ ড্রাইভিং থেকে সরে যায়। সামনের একটা গাড়িকে বাঁচাতে গিয়ে তিনি গাড়িটি ঘুরিয়ে ফেলেন। এরপর গাড়িটি ফুটপাতে পার্ক করা একটা সাইকেলের সাথে ধাক্কা খায়। পথচারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এই দুর্ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, যার ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। শহরের মেয়র এই অবহেলায় ভীষণ ক্ষুব্ধ হন। তিনি পুরো দলকে পুনরায় প্রশিক্ষণের নির্দেশ দেন এবং 18 বছরের কম বয়সী ফিবিকে আর কোনো মিশনে যেতে নিষেধ করেন। কিন্তু আসল সত্য হলো ফিবি ছিল এই দলের মূল খেলোয়াড়। বাড়ি ফেরার পর ফিবির বাবা ক্যাপচার করা ভূতগুলোকে ঘোস্ট কম্প্রেসারে বন্দি করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই মেশিনটিতে একটা ত্রুটি দেখা দেয়। মা ও বাবা একসঙ্গে সর্বশক্তি দিয়ে লিভারটি টেনে ধরেন। অবশেষে মেশিনটি থেমে যায়। আসলে এই গোলযোগের কারণ ছিল মাটির নিচে বন্দি অত্যন্ত শক্তিশালী একটি ভূত। এই ভূতটি সেই খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। এদিকে মিশনে যাওয়ার নিষেধাজ্ঞার কারণে ফিবি বিরক্ত হয়ে পড়েন। তাই সে তার এক বন্ধুর পুরনো জিনিসপত্রের দোকানে যায়। ঠিক তখনই চৌকোমুখর এক ব্যক্তি তার দাদির রেখে যাওয়া একটা পুরনো জিনিসের মূল্য যাচাই করতে সেখানে আসে। জিনিসটি ছিল একটি প্রাচীন তামার বল। দোকানদার সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি সাধারণ কিছু নয়। সে তার টেস্টিং মেশিন দিয়ে বলটি পরীক্ষা করতে শুরু করে, কিন্তু তখনই একটা দুর্ঘটনা ঘটে যায়। মেশিনটি হঠাৎ ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটে ধ্বংস হয়ে যায়। পুরো ঘর ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। বিস্ফোরণের পর তামার বলটির চারপাশে শুষ্ক বরফ জমতে শুরু করে, যার ফলে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে। এই শীতল বাতাসের সাথে ফিবির বাড়ির গোস্ট কম্প্রেসারের সরাসরি সংযোগ ছিল, যেখানে হাজার হাজার ভূত বন্দী ছিল। দোকানদার বুঝতে পারে এই বলের ভেতর এক অত্যন্ত বিপজ্জনক অশুভ আত্মা বন্দী আছে। সে লোকটির কাছ থেকে মাত্র 100 রুপিতে বলটি কিনে নেয়। লোকটি টাকা পেয়ে এতটাই আনন্দিত ছিল, কাছের আগুনের শিখা যে তার কত কাছে চলে এসেছে তা সে খেয়ালই করেনি। এদিকে ফিবির বাবা গোস্ট কম্প্রেসারের সমস্যার সমাধানের জন্য একজন মেকানিক ডাকেন। ম্যাপ দেখে বোঝা যায় গত 40 বছরের ভূতে এই কম্প্রেসারটি ভরে গেছে এবং সেখানে আর কোনো জায়গা নেই। এই সমস্যার সমাধানের জন্য পুরো দল আল্ট্রা প্যারানর্মাল রিসার্চ সেন্টারে যায়। এটি একটি আধুনিক জায়গা যেখানে অনেক গোস্ট কম্প্রেসার রয়েছে। এখানে এমন একটি মেশিন তৈরি করা হয়েছে যা যে কোনো বস্তুর উপর লুকিয়ে থাকা আত্মাকে টেনে বের করে আলাদা করতে পারে। সেখানে ফিবি প্রোটন ফিল্ডের পেছনে বন্দী বিভিন্ন ধরনের বিপজ্জনক ভূত দেখতে পায়। এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল প্রসেসর। যদিও তার নিজের কোনো শরীর ছিল না, তবে সে ক্রমাগত কোনো না কোনো বস্তু বা জিনিসের ভেতরে ঢুকে সেটির নিয়ন্ত্রণ করতে পারত। একবার যদি সে এখান থেকে পালিয়ে যায় তবে তাকে পুনরায় ধরা অসম্ভব। এদিকে অ্যান্টিক দোকানের মালিকও তামার বলটি নিয়ে রিসার্চ সেন্টারে আসে, যাতে মেশিনের সাহায্যে বলের ভেতরের আত্মাকে বের করা যায়। কর্মীরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলটিকে এক্সট্রাকশন মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু মেশিন চালু হওয়ার সাথে সাথেই সেই শক্তি বের করতে ব্যর্থ হয়। বলটির অদ্ভুত শক্তির কারণে পেছনের ছোট কেবিনে বন্দি প্রসেসর ভূতটি ছটফট করতে শুরু করে। শেষ পর্যন্ত এই ভূত তাড়ানোর পরীক্ষাটি পুরোপুরি ব্যর্থ হয়। এরপর পুরো সেন্টারের বিদ্যুৎই চলে যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে গোস্ট প্রিজন ব্যারিয়ার বন্ধ হয়ে যায়। এরপর সমস্ত বন্দি ভূত বেরিয়ে আসার উপক্রম হয়। ভাগ্যক্রমে ব্যাকআপ পাওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে আসাই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপর যখন একজন কর্মী মেশিন থেকে তামার বলটি বের করার চেষ্টা করে, তখন এক ভয়াবহ ঘটনা ঘটে। বল থেকে আসা শীতল বাতাস মুহূর্তের মধ্যেই তার হাত পুরোপুরি জমিয়ে ফেলে। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে বলটি ফেলে দেয়, যার ফলে তার প্রাণ বেঁচে যায়। এরপর তারা সাময়িকভাবে বলটিকে একটি মজবুত কাঁচের ক্যাবিনে বন্দী করে রাখে, কিন্তু সেই রাতেই তামার বলটি ভেতর থেকে ভয়ার্ত শীতল বাতাস ছাড়তে শুরু
শুরু করে। বাতাস জানালা দিয়ে বেরিয়ে সরাসরি রাস্তায় ছড়িয়ে পড়ে। সেই বাতাস যেখানেই পৌঁছায় সেখানেই সবকিছু মুহূর্তের মধ্যেই জমে বরফ হয়ে যায়। এই শীতল প্রভাব আবার ফিবির বাড়ির গোস্ট কম্প্রেসারের উপরে পড়ে। সেই সময় ফিবি ছাড়া বাড়িতে কেউই ছিল না। ফিবি একাকী বিরক্তিবোধ কাটাতে দাবা খেলছিল। হঠাৎ করেই দাবার গুটিগুলো নিজে থেকে নড়তে শুরু করে, কিন্তু ফিবি এতে ভয় পায় না। এরপর নীল আগুনের শিখায় ঘেরা এক ভূত তার সামনে হাজির হয়। ভূতটি তার নাম জানায় মেলোডি। এরপর বলে কিছুদিন আগেই অগ্নিকাণ্ডে সে মারা গেছে। কথোপকথনের এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে ফিবি বুঝতেই পারেনি যে মেলোডি তামার বলের ভেতরে বন্দী ভয়ঙ্কর এক ভূতের সঙ্গে গোপন সমঝোতা করে চলেছে। পরের দিন সকালে সবাই জেগে উঠে দেখে গোস্ট কম্প্রেসারের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এর চারপাশে ধারালো বরফের কাঁটা গজিয়ে উঠেছে। রিসার্চ সেন্টারের দল অবিলম্বে তামার বলটি নিয়ে পুনরায় গবেষণা শুরু করে। বৈজ্ঞানিক অনুসন্ধানে জানা যায় এই বলটি কেবল সবকিছু জমিয়েই ফেলে না, বরং এটি এমন এক মানসিক শক্তি নির্গত করে যা বিশ্বের অন্য সব ভূতের মন নিয়ন্ত্রণ করতে পারে। বিজ্ঞানীরা যখন বলের রহস্য বোঝার চেষ্টা করছেন তখন একটি ছোট পিশাচ ল্যাব থেকে সবার নজর এড়িয়ে পালিয়ে যায়। বলের ইতিহাস গভীরভাবে জানার জন্য গোস্টবাস্টার্স টিম আবারও সেই বল বিক্রেতার কাছে যায়। লোকটি বুঝতে পারে তারা বলটি ফেরত নিতে কিংবা টাকা চাইতে আসেনি, তাই সে আশ্বস্ত হয়। এরপর হাসি মুখে তাদের ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে সে বলটির পেছনের আসল সত্য বলতে শুরু করে। সে জানায় এই বলটি ছিল তার দাদির শেষ স্মৃতি। এরপর সে তাদের বাড়ির একটা গোপন বেসমেন্টে নিয়ে যায়। সেখানে একটা পুরনো পিতলের বর্ম এবং একটি রহস্যময় যান্ত্রিক স্যুট রাখা ছিল। মনে হচ্ছিল এই প্রাচীন সব জিনিসের সাথে এই জাদুকরী বলটির গভীর এবং বিপজ্জনক সম্পর্ক রয়েছে। এই গোপন ঘরটি পুরোপুরি খাঁটি পিতল দিয়ে তৈরি ছিল। এর দেয়াল এবং সিলিং ও পিতলের হলুদাভ সোনালী আভা ছড়াচ্ছিল। দলটি এই ঘরের ঠিক মাঝখানে একটা খালি স্ট্যান্ড দেখতে পায়। এইটাই সেই জায়গা যেখানে সেই রহস্যময় তামার বলটি শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত ছিল। এরপর দলটি নিশ্চিত হয় যে এই তামার বলটি কোনো এক প্রাচীন সভ্যতার অংশ এবং এর সাথে আত্মাদের জগতের গভীর সম্পর্ক রয়েছে। এই রহস্যের তলানিতে পৌঁছাতে তারা পাবলিক লাইব্রেরির একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। লাইব্রেরিতে পৌঁছে তারা বিশেষজ্ঞকে বলটি সম্পর্কে জানায়। বিশেষজ্ঞ বলটির গায়ে থাকা প্রাচীন চিহ্নগুলো দেখে চমকে ওঠেন। তিনি তাদের লাইব্রেরির একটা অত্যন্ত গোপন এবং সুরক্ষিত ঘরে নিয়ে যান, যেখানে পৃথিবীর বিস্মিত ও ভয়াবহ গল্পের প্রাচীন বইগুলো রাখা ছিল। বিশেষজ্ঞ একটি খুব মোটা এবং পুরনো বই বের করে তাদের এক লোমহর্ষক গল্প শোনায়। শতাব্দী আগে এক অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিল যে তার রাজার প্রতি খুবই অনুগত ছিল, কিন্তু তার ক্ষমতা ও প্রভাব বাড়ার সাথে সাথেই রাজা ভয় ভীতি পেতে শুরু করেন। রাজা ভাবছিল হয়তো তার সিংহাসন কেড়েই নেওয়া হবে। ক্ষমতার লোভে রাজা বিশ্বাসঘাতকতা করে যোদ্ধাটির শিং কেটে তাকে নির্মমভাবে হত্যা করেন। মৃত্যুর পর যোদ্ধাটির আত্মা শান্তি পায়নি। সে এক ভয়ঙ্কর ভূতে পরিণত হয়। রাজা ও মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা তার মনে ঘৃণার জন্ম দেয়। সে প্রতিজ্ঞা করে যে বিশ্বের সব ভূতকে একত্রিত করে একটি অপ্রতিরোধ্য বাহিনী তৈরি করবে। এরপর সেই বাহিনীর শক্তিতে পৃথিবী ধ্বংস করে সবকিছুকে বরফের রাজ্যে পরিণত করবে। কিন্তু তার ধ্বংসলীলা শুরু করার আগেই সে ফায়ার মাস্টার নামে এক রহস্যময় ভূত শিকারী দলের মুখোমুখি হয়। পিতলের শক্তি এবং আগুনের জাদুকরী ক্ষমতার মাধ্যমে তারা সেই ভয়ঙ্কর যোদ্ধার আত্মাকে এই তামার বলের ভেতরে বন্দী করে ফেলে। কয়েক বছর পর একটি ধনী সংস্থা বলটিকে খুঁজে পায়। তারা এটি নিয়ে গবেষণা করে অনিচ্ছাকৃতভাবে একটি প্রাচীন মন্ত্র ব্যবহার করে ভূতটিকে কিছু সময়ের জন্য মুক্ত করে ফেলে। সেই প্রাচীন মন্ত্রের শব্দ একটি পুরনো অডিও টেপে রেকর্ড করা ছিল, যা লাইব্রেরিতেই ছিল। দলটি যখন মনোযোগ দিয়ে এই গল্প শুনছিল তখন রিসার্চ সেন্টার থেকে পালানো সেই ছোট্ট ভূতটি ভেতরে ঢুকে পড়ে। এরপর সেই গুরুত্বপূর্ণ অডিও টেপের ভেতরে ঢুকে যায়। কেউ বুঝে ওঠার আগেই ভূতটি টেপটিকে নিয়ন্ত্রণ করে সোজা ঘরের বাইরে দৌড়াতে শুরু করে। দলটি দ্রুত বুঝতে পারে যে মন্ত্রসহ টেপটি নিয়ে ভূতটি পালিয়ে গেলে শহরের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা সঙ্গে সঙ্গেই তার পিছনে ছুটে যায়, কিন্তু লাইব্রেরির বাইরে পৌঁছানোর পর ভূতটি অদৃশ্য হয়ে যায়। তারা যখন ভূতটিকে খুঁজছিল তখন ভূতটি লাইব্রেরির বাইরে থাকা একটা বিশাল পাথরের সিংহের মূর্তির ভেতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই মূর্তিটি জীবন্ত হয়ে ওঠে। এরপর ভয়ঙ্কর সিংহটি তাদের আক্রমণ করতে তেড়ে আসে। ফিবি সঙ্গে সঙ্গেই প্রোটন গান বের করে লক্ষ্য স্থির করে জীবন্ত পাথরের সিংহটির দিকে গুলি ছোড়ে। শক্তিশালী আঘাতে সিংহটি মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু ধূর্ত ভূতটি সেই সুযোগ কাজে লাগিয়ে আবারও সেই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সিংহটি ভেঙে পড়ায় লাইব্রেরির বাইরে অনেক ক্ষয়ক্ষতি হয়। এই খবর অবিলম্বে মেয়রের কাছে পৌঁছায়। মেয়র প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গোস্টবাস্টার্স দলকে কঠোর সতর্ক বার্তা দেন। পাশাপাশি তিনি ফিবি ও তার পরিবারের যে কোনো মিশনে অংশগ্রহণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন। বাড়ি ফিরে দলটি দেখে মেয়রের নির্দেশে তাদের অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও প্রয়োজনীয় যন্ত্রপাতি জব্দ করে নেওয়া হয়েছে। এই হতাশাপূর্ণ সময়ে বল বিক্রেতা
বিক্রেতা ব্যক্তিটি গোস্টবাস্টার্স হেডকোয়ার্টারে চলে আসে। দলটি তাকে জানায় সে আসলে সেই ফায়ার মাস্টারদের শেষ বংশধর। দলটি তাকে তার শক্তি পরীক্ষা করার জন্য উৎসাহিত করে। শুরুতে সে নিশ্চিত ছিল না, কিন্তু যখন সে মনোযোগ দিয়ে তার আঙুল নাড়ায় তখন এক অলৌকিক ঘটনা ঘটে। তার আঙুলের মাঝে আগুনের শিখা নাচতে থাকে। এই অলৌকিক শক্তির প্রদর্শন দেখে সে হতবাক হয়ে যায়। আর তখনই গোস্টবাস্টার্স দল গারাকার বিরুদ্ধে লড়াই করার একটা নতুন আশা খুঁজে পায়। এদিকে মেয়রের বকুনি ও নিষেধাজ্ঞার কারণে ফিবি খুবই দুঃখিত ছিল। সে মন ভালো করতে রাতে তার ভূত বন্ধু মেলোডির সাথে দেখা করতে যায়। কথোপকথনের এক পর্যায়ে মেলোডি ফিবিকে জানায় রিসার্চ সেন্টারে একটি বিশেষ এক্সট্রাকশন মেশিন রয়েছে। এই মেশিনের সাহায্যে ফিবি সাময়িকভাবে নিজের শরীর থেকে আত্মাকে আলাদা করে ভূতের রূপ ধারণ করতে পারে। ভূতের বন্ধুদের সাথে খেলার প্রলোভনে পড়ে ফিবি রিসার্চ সেন্টারে গিয়ে মেশিনের ভেতরে ঢোকে। মেশিনটি চালু হতেই ফিবির আত্মা সত্যিই তার শরীর থেকে বেরিয়ে আসে। পুরো প্রক্রিয়াটি মাত্র 2 মিনিট স্থায়ী হওয়ার কথা ছিল। ফিবি এতে বেশ আনন্দিত ছিল, কারণ সে মনে করেছিল এই সময়টুকু মেলোডির সঙ্গে মজা করে কাটাতে পারবে। কিন্তু ঠিক তখনই মেলোডির মুখের অভিব্যক্তি বদলে যায়। সে ভারাক্রান্ত হৃদয়ে ফিবির কাছে ক্ষমা চায়। এরপর এক ভয়ঙ্কর ও রহস্যময় শক্তি ফিবির আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। গারাকা সম্পূর্ণভাবে ফিবির আত্মার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং তাকে ব্যবহার করে তার শরীরের মাধ্যমে সেই প্রাচীন মন্ত্র উচ্চারণ করায়। ফিবির মুখ দিয়ে সেই প্রাচীন মন্ত্র বের হওয়ার সাথে সাথেই তামার বলটি তীব্রভাবে কাঁপতে থাকে। এক ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণে শতাব্দীর পর শতাব্দী ধরে বন্দী সেই ভয়ঙ্কর যোদ্ধাভূতটি মুক্ত হয়ে যায়। তার চোখে ছিল কেবল ঘৃণা এবং পুরো পৃথিবীকে জমিয়ে ফেলার ক্ষুধা। ঠিক সেই মুহূর্তেই রিসার্চ সেন্টারের একজন বিশেষজ্ঞ ভেতরে প্রবেশ করেন। গারাকাকে দেখা মাত্রই তিনি তার প্রোটন গান থেকে লেজার রশ্মি নিক্ষেপ করেন, কিন্তু গারাকা এতটাই শক্তিশালী ছিল যে সে মাঝ আকাশেই সেই লেজার রশ্মিকে বরফে পরিণত করে সম্পূর্ণরূপে থামিয়ে দেয়। রিসার্চ সেন্টার থেকে বের হওয়ার পর গারাকার ধ্বংসলীলা শুরু হয়। সে সোজা একটা সুপার মার্কেটে ঢুকে এক শ্বাসেই দোকানের মালিককে বরফের মূর্তিতে পরিণত করে। এরপর নিজের পূর্ণ শক্তি পেতে সে তার কেটে ফেলা শিংগুলোর খোঁজে ফায়ার মাস্টারের বাড়ির দিকে রওনা হয়। নিজের কাটা শিংগুলো ফিরে পাওয়ার পর গারাকা সেগুলো আবারও মাথায় লাগিয়ে নেয়। শিং দুটি একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গেই গারাকার শক্তি চরম পর্যায়ে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যেই চারপাশের দৃশ্যপট বদলে যেতে শুরু করে। বরফ শীতল কুয়াশা ও ধোঁয়ায় আচ্ছন্ন গারাকা গোস্টবাস্টার্স হেডকোয়ার্টারের সামনে আবির্ভূত হয়। তার উপস্থিতি এবং ভয়ঙ্কর শক্তির চাপ এতটাই প্রবল ছিল যে সেখানে উপস্থিত কারো নড়াচড়া করারও সাহস হচ্ছিল না। গারাকার একমাত্র লক্ষ্য ছিল বেসমেন্টে থাকা গোস্ট কম্প্রেসারটি ভেঙে ফেলা এবং 40 বছর ধরে বন্দী অশুভ ভূতগুলোকে তার বাহিনীর জন্য মুক্ত করা। গোস্টবাস্টার্স টিম তাদের প্রোটন গান দিয়ে তার উপর গুলি চালায়, কিন্তু তাদের আধুনিক অস্ত্র গারাকার চরম শীতল তাপমাত্রার কাছে সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। তখন নতুন ফায়ার মাস্টার আত্মবিশ্বাসের সাথে গারাকার সামনে দাঁড়ায়। সে তার জাদুকরি আগুন তৈরি করতে লাইটার জ্বালায়, কিন্তু এই বিপজ্জনক মুহূর্তে লাইটারটি কাজই করে না। ফায়ার মাস্টারের ব্যর্থতায় গারাকা একটা প্রাচীন মন্ত্র পাঠ করে। মন্ত্রের প্রভাবে গোস্ট কম্প্রেসারের খাঁচাটি পুরোপুরি খুলে যায়। বেসমেন্ট থেকে এক ভয়ঙ্কর লাল আলো বেরিয়ে আকাশ চিরে ফেলে। এরপর অগণিত ভয়ঙ্কর ভূত মুক্ত হয়ে পুরো শহরে ছড়িয়ে পড়তে শুরু করে। নিজের পরিবার ও শহরবাসীকে অসহায়ভাবে বরফ মূর্তিতে পরিণত হতে দেখে ফিবির রাগ চরম পর্যায়ে পৌঁছায়। সে তার প্রোটন গান তুলে সরাসরি গারাকাকে আক্রমণ করে। এবার সে বুদ্ধি করে তার বন্দুকে পিতল ব্যবহার করেছিল। এই পিতলের ক্ষমতার কারণেই তার লেজার গারাকার বরফের ঢাল ভেদ করে তাকে আহত করতে সক্ষম হয়। কিন্তু তখনও ফিবি সেই প্রাচীন রাক্ষসের প্রকৃত শক্তিকে ছোট করে দেখছিল। গারাকা তার মুখ থেকে প্রাণঘাতী শীতল বাতাস ছড়িয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই ফিবিকে বরফের ব্লকে পরিণত করে। এই চরম সংকটের মুহূর্তেই মেলোডি অবশেষে তার ভুলের গভীরতা উপলব্ধি করতে পারে। গারাকার হাতে পুরো পৃথিবীর ধ্বংস হতে দেখে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এবং তার বন্ধু ফিবিকে বাঁচাতে মেলোডি তার অবশিষ্ট শক্তি দিয়ে একটি দেশলাই জ্বালায়। ক্ষুদ্র সেই আগুনের শিখাটি বাতাসে ভেসে সরাসরি নতুন ফায়ার মাস্টার নাদিমের হাতে এসে পৌঁছায়। আগুনের সংস্পর্শে আসার সাথে সাথেই নাদিমের ফায়ার মাস্টারের ক্ষমতা পুরোপুরি জাগ্রত হয়। এখন গোস্টবাস্টার্স টিম এবং ফায়ার মাস্টার একসাথে গারাকাকে আক্রমণ করে, কিন্তু তারা জানতো না যে গারাকার শক্তির কাছে তাকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব হবে না। তখন পুরনো প্রজন্মের অভিজ্ঞ গোস্টবাস্টার রে একটি মাস্টার প্ল্যান বের করেন। যদি তারা নষ্ট হয়ে যাওয়া গোস্ট কম্প্রেসারটিকে জোরপূর্বক ওভারলোড করে পুনরায় চালু করতে পারে, তবে শক্তির হঠাৎ বিপরীতমুখী প্রবাহে এমন এক বিশাল মহাকর্ষীয় টান তৈরি হবে যা গারাকাকে সোজা ভেতরে টেনে নেবে। পরিকল্পনা হওয়ার সাথে সাথেই পুরো দল বেসমেন্টের দিকে দৌড়ায়। সেখানে পুরনো ও নতুন প্রজন্মের সব সদস্যরা একসাথে মিলে মেশিনের লিভারে তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে। অনেক চেষ্টার পর গোস্ট কম্প্রেসারটি প্রচন্ড শব্দে আবারও চালু হয়। রের পরিকল্পনাটি একেবারে নিখুঁত হয়। মেশিন চালু হওয়ার সাথে সাথেই এক বিশাল ঘূর্ণি তৈরি হয়। ঘূর্ণি গারাকার সমস্ত শক্তি ধ্বংস করে দেয় এবং তাকে চিরকালের জন্য বক্সের ভেতরে বন্দী করে ফেলে। গারাকা বন্দী হওয়ার সাথে সাথেই তার সমস্ত জাদুও ভেঙে যায়। শহরের বরফ গলতে শুরু করে এবং মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে। ফিবিও
বরফের ভেতর থেকে বেরিয়ে আসে। মেলোডি গারাকার ধ্বংসের পর শান্তি পায়। সে তার মনের সব মায়া ও যন্ত্রণা পেছনে ফেলে উজ্জ্বল আলোয় পৃথিবী থেকে বিদায় নেয়। আরও একবার শহরকে বড় বিপর্যয় থেকে বাঁচানোর পর 2 প্রজন্মের সমন্বয়ে গঠিত এই গোস্ট বাস্টার্স টিম আবারও মানুষের হৃদয়ে সত্যিকারের বীর হিসেবে অমর হয়ে থাকে। আর এইভাবেই শেষ হয় এই রহস্যময় এবং রোমাঞ্চকর সিনেমার গল্প।